হ্যালো এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে ক্লজ। ইংরেজি গ্রামারের ক্লজ একটি গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো। তো স্কুলের বিভিন্ন এক্সাম যেমন 9 অ্যান্ড 10-এ ক্লজ থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো ক্লজটা বোঝাটা খুবই দরকার তোমাদের জন্য। তো ক্লজ যদি জানো তোমরা বিভিন্ন সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবে, যেমন সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স। তো বিভিন্ন সেন্টেন্সের ট্রান্সফর্মটা তখনই করতে পারবে যখন ক্লজ সম্পর্কে এক্স্যাক্ট ধারণা থাকবে। তো আজকের ক্লাসে আশা করি ক্লজ সম্পর্কে যথেষ্ট ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো মন দিয়ে ক্লাসটি দেখো। তো প্রথমে আসি, ক্লজ কী বা ক্লজ কাকে বলে। ক্লজ হচ্ছে বাক্যেরই একটা অংশ। ক্লজ হচ্ছে বাক্যেরই একটা অংশ বা একটা খণ্ড বলতে পারো। তো ইংরেজি গ্রামারে ক্লজ বাক্যের একটা অংশই বোঝায়। তো দেখো, ক্লজ হলো সেন্টেন্সের একটা খণ্ড। ক্লজ কি? ক্লজ হলো সেন্টেন্সের একটা খণ্ড, বা যেটাকে আমরা কি বলতে পারি, বাক্যাংশ। যেটাকে আমরা বাক্যাংশ বলতে পারি, বা বাক্যের অংশকেই আমরা কি বলি, বাক্যাংশ। সেই অর্থে বোঝানো হয়েছে। ক্লজে কী থাকে? ক্লজে কয়েকটি পার্ট বা কয়েকটি এলিমেন্ট থাকে। যেমন ক্লজে সাবজেক্ট থাকবে, তার সাথে থাকবে প্রেডিকেট। ক্লজে সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, আর থাকবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব মানে টেন্সের সাথে সাথে যেটি চেঞ্জ হয়, টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বটি চেঞ্জ হবে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপরে অবজেক্ট থাকবে। ক্লজে কী থাকবে? অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব এ দুটো থাকতেই হবে। তাহলে ক্লজে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবেই থাকবে। তো এই দুটো দেখলেই বুঝতে পারবে ক্লজ এটি। তো ক্লজের এগুলো হচ্ছে মূল উপাদান, স্পেশালি সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, এই দুটো ক্লজের মেইন উপাদান। তোমরা এই দুটি উদাহরণ একটু খেয়াল করে দেখো, তাহলে ক্লজ সম্পর্কে ভালো করে বুঝতে পারবে। তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে, আই নো দ্যাট শি ইজ বিউটিফুল। আই নো দ্যাট শি ইজ বিউটিফুল। তো এখানে দুটো অংশ রয়েছে। কোনটা কোনটা? দেখো, আই নো অ্যান্ড দ্যাট শি ইজ বিউটিফুল। আমি জানি যে সে সুন্দরী। তো এখানে আই নো, এখানে আই নো হচ্ছে একটা পার্ট বা একটা অংশ, আর দ্যাট শি ইজ বিউটিফুল, আই নো আর দ্যাট শি ইজ বিউটিফুল, এখানে দুটো অংশ রয়েছে। আই নো রয়েছে একটা অংশ, আর একটা অংশ রয়েছে দ্যাট শি ইজ বিউটিফুল। আবার পরের এক্সাম্পলটা দেখো, হি স এ ট্রি দ্যাট ওয়াজ টল। এখানে দেখো, হি স এ ট্রি, এটা একটা অংশ, দ্যাট ওয়াজ টল। তো এখানে দ্যাট ওয়াজ টল হচ্ছে আরেকটা অংশ। তো দুটো অংশ পেলাম আমরা এই দুটো উদাহরণে। তো প্রথম অংশটাকে কি বলে? দেখো, প্রথম অংশে কি আছে? হি স এ ট্রি, মানে সে একটি গাছ দেখেছিল। এখানে প্রথম অংশটিকে বলে প্রিন্সিপাল ক্লজ। কি বলে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো প্রথমটাকে বলে প্রিন্সিপাল ক্লজ, প্রথমটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। আর দ্বিতীয় অংশটাকে কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। কি বলে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট, প্রথম অংশটিকে বলে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয় অংশটিকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের ব্যাপারটি কি? প্রিন্সিপাল ক্লজ একাই একশো, মানে প্রিন্সিপাল ক্লজ নিজের অর্থ নিজেই স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। মানে এটুকুকে যদি আমি কেটে বাদ দিই, মানে অন্য জায়গায় যদি সেপারেটলি লিখি, পৃথকভাবে যদি লিখি, তাহলে এর অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। কিন্তু যদি আমরা দ্যাট ওয়াজ টল, এই পরের অংশটুকুকে যদি আমরা আলাদা করে রাখি, তাহলে সেটির অর্থ পুরোপুরিভাবে প্রকাশ পাবে না। যে লম্বা, যে ছিল লম্বা, মানে কি? এখানে যে ছিল লম্বা দিয়ে তো কোনো কিছু বোঝা যায় না। এখানে
কারণটা দিতে হবে, কোন বিষয়টি সম্পর্কে ডিটেলসটা দিতে হবে। কিন্তু এখানে ডিটেলস সম্পর্কে তো জানা যাচ্ছে না। যদি দ্যাট ওয়াজ টল যদি শুধু বলা হয়, কেউ যদি বলে দ্যাট ওয়াজ টল, মানে কি? দ্যাট ওয়াজ টল মানে কোনো কিছু সম্পর্কে তো বলা হয়েছে। তো কোনো কিছুটা কোথায় থাকে? প্রিন্সিপাল ক্লজ বা আগের অংশটুকুতে থাকে। এই আগের অংশটুকুতেই রয়েছে প্রিন্সিপাল ক্লজ বা মেন, যার সম্পর্কে বলা আছে সেই অবজেক্টটার নাম বলা আছে। কিন্তু পরের অংশটুকুতে শুধু বলা আছে, তার সম্পর্কে বলা আছে সে কেমন, সে লম্বা। দ্যাট ওয়াজ টল, এটুকুতে, পরের অংশটুকুতে অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। তার জন্য পরের অংশটুকুকে সাবঅর্ডিনেট ক্লজ বলে এবং প্রথম অংশটিকে কী বলে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পায়। এটি কারোর উপর ডিপেন্ড থাকে না, এটি কারোর উপর নির্ভর করে না। এটি হচ্ছে স্বাধীন। এটি হচ্ছে কি? স্বাধীন। এটিকে স্বাধীন বলা যায় বা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। অর্থ প্রকাশ করে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। কিন্তু এটি নির্ভরশীল প্রথম অংশটুকুর ওপর। পরের অংশটুকু কি? সাবঅর্ডিনেট ক্লজ, যেটিকে আমরা বলছি, সেটি এইটির ওপর, প্রথম অংশটির ওপর নির্ভর করছে। কারণ প্রথম অংশটি থাকলে তখনই এই পরের অংশটির মানে বা অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়। এটি নির্ভরশীল। এটি প্রথমটির ওপর নির্ভরশীল। তাহলে পরের অংশটি কি? প্রথমটির ওপর নির্ভর করছে। একই রকমভাবে প্রথমটিতেও আই নো, এখানে আই নো হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজ। এটি কি সংক্ষেপে পিসি বলা যেতে পারে। পরের অংশটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটিকে সংক্ষেপে এসসি বলা যেতে পারে। তো এটির দ্যাট শি ইজ বিউটিফুল, আই নো, আমি জানি, দ্যাট শি ইজ বিউটিফুল, এখানে কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ। এটি কার ওপর ডিপেন্ড করছে? আই নোর ওপর, যে সে হয় সুন্দরী। এটা অর্থটা পরিপূর্ণভাবে তখনই প্রকাশ হবে যখন প্রথমের অংশটুকু এর সাথে থাকবে। তো প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকলে তাহলে কি হবে? সাবঅর্ডিনেট ক্লজের মিনিংটা বা অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। আর প্রিন্সিপাল ক্লজ আমরা কি জানি? প্রিন্সিপাল ক্লজ মানেই হচ্ছে এর অর্থটা একাই প্রকাশ করতে পারবে, এর অর্থ স্বাধীনভাবে নিজেই একাই প্রকাশ করতে পারবে। আলাদা করে যদি আমি আই নোটাকে লিখি তাহলে এটা একটা অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়, যেমন হচ্ছে আমি জানি। তো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আশা করি বোঝা গেল। এখন তোমাদের মনেই হতে পারে ক্লজ কীভাবে চিনব কয়েক সেকেন্ডেই। তো কয়েক সেকেন্ডেই তোমরা ক্লজকে নিমেষেই চিনতে পারবে। তার জন্য কয়েকটি সিগন্যাল ওয়ার্ড বা কয়েকটি আইডেন্টিফাইং ওয়ার্ড রয়েছে, যেগুলো সম্পর্কে জানা থাকলে তোমরা সহজেই বুঝে যাবে কোনটা কোন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, এগুলো বুঝে যাবে। দেখো এখানে ক্লজকে চেনার শর্টকাট ট্রিক রয়েছে কতগুলো, যেগুলোর মধ্যে রয়েছে WH ওয়ার্ড, মানে হচ্ছে কোশ্চেন ওয়ার্ড যেগুলোকে বলা হয়, যেগুলো দিয়ে কোশ্চেন তৈরি করা হয়। WH ওয়ার্ডের মধ্যে রয়েছে হু, হোয়াট, হোয়ার, হুম, হোয়াই, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কি বুঝতে হবে? সেটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। আর কি কি রয়েছে? ইফ রয়েছে, ইফ, অ্যাজ, দো, অলদো, দ্যাট, বিকজ, এগুলির যদি থাকে সেন্টেন্সে ইফ, অ্যাজ, দো, অলদো, দ্যাট, বিকজ, তারপরে যে কোনো WH ওয়ার্ড যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে বুঝতে হবে সেই ওয়ার্ডটির পরের অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ বা এসসি। যেমন এখানে দেখো আই উইল গো ইফ ইউ কাম, এখানে দেখো ইফ রয়েছে, ইফ এখানে কী রয়েছে? ইফ রয়েছে। তো
ইফের পরে কিন্তু কি রয়েছে, ইউ কাম। এখানে ইফটা কি, ইফটা হচ্ছে আইডেন্টিফাইং ওয়ার্ড, বা এটি যদি দেখি আমরা তাহলে আমাদের বুঝতে হবে এটির পরে যতটুকু রয়েছে বা যে পার্টটুকু রয়েছে সেটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইফ বা এগুলোর মধ্যে কোনো ওয়ার্ড যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটির পরের অংশটুকু কি, সেই ওয়ার্ডটির পরের অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো একবার যদি সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করা যায় তাহলে প্রিন্সিপাল ক্লজ অটোমেটিক্যালি চলেই আসে। কারণ যদি সাবঅর্ডিনেট ক্লজটা আইডেন্টিফাইং হয়ে যায় তাহলে তার বাকি অংশটুকু, সেন্টেন্সের বাকি অংশটুকু কী হবে, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ইফ ইউ কাম, আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল গো, মানে আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। এখানে আই উইল গো এখানে প্রিন্সিপাল ক্লজ, আর ইফ ইউ কাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই এরকম আইডেন্টিফাইং ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সে দেখি তাহলে বুঝতে হবে আইডেন্টিফাইং ওয়ার্ডের পরবর্তী অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আইডেন্টিফাইং ওয়ার্ডের আগের অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লজ। এভাবে আইডেন্টিফাইং ওয়ার্ড দ্বারা তোমরা সহজে বুঝে যাবে কোনটা কোন ক্লজ। তো নেক্সট কতগুলো এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। ইফ আই গো দেয়ার আই উইল গেট দ্য প্রাইজ, মানে যদি আমি ওখানে যাই তাহলে আমি প্রাইজটি পাবো। তো এখানে ইফ দিয়ে শুরু হয়েছে, দেখো আমি বলেছিলাম না, ইফ বা এরকম কোনো আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে যদি কোনো পোর্শন বা পার্ট শুরু হয় তাহলে সেটি সাবঅর্ডিনেট ক্লজ বা এসসি বলতে পারো। তাহলে এখানে ইফ আইডেন্টিফাইং ওয়ার্ডটা কি, এখানে হচ্ছে ইফ হচ্ছে এখানে আইডেন্টিফাইং ওয়ার্ড, তার জন্য ইফের পরবর্তী অংশটুকু কি, এটুকু সাবঅর্ডিনেট ক্লজ বা এসসি বলতে পারো, এসসি। আর বাদ বাকি যে পোর্শনটুকু আছে আই উইল গেট দ্য প্রাইজ, এটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কি জানি, প্রিন্সিপাল ক্লজের একটা নিজস্ব একটা স্বাধীন অর্থ থাকে যে কারোর ওপর নির্ভর করে না। এটুকু যদি আমি আলাদাভাবেও লিখি তাহলে এর অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। এখানে আই উইল গেট দ্য প্রাইজ মানে আমি প্রাইজটি পাবো, এটুকুর অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। কিন্তু ইফ আই গো দেয়ার, এটুকুকে যদি আমি আলাদাভাবে বলি, যদি আমি যাই ওখানে, এটুকুর অর্থ কিন্তু ক্লিয়ারলি বা পরিপূর্ণভাবে প্রকাশ পায়নি। যদি আমি যাই ওখানে, এর সাথে যদি আমি বাকি অংশটুকুকে যদি অ্যাড করি তখনই এটুকুর অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। কারণ এখানে ইফ আই গো দেয়ার পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ পায় এটির ওপর নির্ভর করে, এটির ওপর আই উইল গেট দ্য প্রাইজের ওপর নির্ভর করে। তার জন্য এটুকুকে বলে সাবঅর্ডিনেট ক্লজ আর এটুকুকে বলে প্রিন্সিপাল ক্লজ। এটার নিজস্ব একটা মিনিং আছে। একই রকমভাবে অ্যাজ ইউ ডিড নট রিড ইউ কান্ট রাইট দ্য আনসার, যেহেতু তুমি পড়োনি তার জন্য তুমি উত্তর লিখতে পারবে না। এখানে অ্যাজ দিয়ে শুরু হয়েছে, অ্যাজ হচ্ছে কি আইডেন্টিফাইং ওয়ার্ড, অ্যাজের পরবর্তী অংশটাকে কী বলে, সাবঅর্ডিনেট ক্লজ বলে। তো অ্যাজ দিয়ে শুরু হয়েছে যেহেতু তার জন্য এটুকুকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি অংশটুকু যে রয়েছে সেটুকুকে কী বলবো, প্রিন্সিপাল ক্লজ বা পিসি বলতে পারি। তো ইউ কান্ট রাইট দ্য আনসার, তো এটুকু কি প্রিন্সিপাল ক্লজ বলে, কারণ এটার অর্থটা স্বাধীনভাবে প্রকাশ পাচ্ছে। দেখো ইউ কান্ট রাইট দ্য আনসার প্রিন্সিপাল ক্লজ। একই রকমভাবে আই নো দ্য ফ্যাক্ট, এখানে আই নো দ্য ফ্যাক্ট, এখানে একটু বোঝার চেষ্টা করো। আই নো দ্য ফ্যাক্ট, এখানে আমি ফ্যাক্টটি জানি, বিকজ আই রিড দ্য নিউজ পেপার, কারণ আমি নিউজ পেপারটা পড়ি। এখানে আই নো দ্য ফ্যাক্ট, এটুকুর অর্থ কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, এটুকুর অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে, তাই এটুকু কি বলবো আমরা, প্রিন্সিপাল ক্লজ বলবো। বিকজ কি একটা আইডেন্টিফাইং ওয়ার্ড, আমি বলেছিলাম যে আইডেন্টিফাইং ওয়ার্ড যেগুলো আছে সেগুলোর পরবর্তী অংশটুকুকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তো বিকজের পরবর্তী অংশটুকু কী আছে, আই রিড দ্য নিউজ পেপার, তো এটুকু কী বলবো আমরা, সাবঅর্ডিনেট ক্লজ। এটার অর্থটা প্রথমটুকুর ওপর নির্ভরশীল, তো বিকজের পরবর্তীকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি বোঝা গেছে যে কি করে আইডেন্টিফাই করতে হয় কোন ক্লজটি কোনটি। যেমন সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে, এরকম আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে,
আর প্রিন্সিপাল ক্লজ কীভাবে শুরু হবে বা কোন ওয়ার্ড দিয়ে শুরু হবে এটা একটু বলে দিই। প্রিন্সিপাল ক্লজটা শুরু হবে সাবজেক্ট দিয়ে, একদম ফ্রেশ সাবজেক্ট দিয়ে। তো প্রিন্সিপাল ক্লজ অলওয়েজ সাবজেক্ট দিয়ে শুরু হবে, কোনো অ্যাজ, ইফ, তারপর বিকজ এরকম কোনো ওয়ার্ড থাকবে না, ডাব্লিউএস ওয়ার্ড থাকবে না, ডাইরেক্ট কী থাকবে, সাবজেক্ট থাকবে। প্রিন্সিপাল ক্লজ সর্বদা সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বিভিন্ন আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন ইফ, হোয়ার, দ্যাট, এরকম আইডেন্টিফাইং ওয়ার্ড দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। আশা করি বোঝা গেল যে কোনটি কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কোনটি প্রিন্সিপাল ক্লজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লজ, এগুলি এরপরে আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারবে। ক্লজকে আমরা ক্যাটেগরিক্যালি 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমটি হলো প্রিন্সিপাল ক্লজ, অথবা যেটাকে কি বলি আমরা মেইন ক্লজও বলতে পারি, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। দ্বিতীয়টি হলো সাবঅর্ডিনেট ক্লজ, বা যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। আর তৃতীয়টি হলো কোঅর্ডিনেট ক্লজ, যেটাকে সংযোজকও বলা যেতে পারে। তো ক্লজকে আমরা 3টি শ্রেণীতে তো ভাগ করতেই পারি, সেগুলি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বললাম, সাবঅর্ডিনেট ক্লজ বললাম, কোঅর্ডিনেট ক্লজ বললাম। তো প্রিন্সিপাল ক্লজ তো আমরা ভালো মতো জানি। প্রিন্সিপাল ক্লজ মানে যার নিজস্ব একটা অর্থ আছে, পরিপূর্ণ অর্থ আছে, যে কারোর উপর নির্ভর করে না, যে একাই 100 আর কি, ক্ষমতাশালী। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ মানে আমরা যেটা জানি অন্যের উপর নির্ভর করবে, মানে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে থাকবে, নিজস্ব কোনো অর্থ, পরিপূর্ণ অর্থ নেই, অর্থ আছে কিন্তু পরিপূর্ণভাবে তা প্রকাশ পায় না যদি না প্রিন্সিপাল ক্লজ তার সাথে থাকে। মানে একজন হেল্পার দরকার, একজন হেল্পার দরকার। যদি একজন হেল্পার যদি এর সাথে থাকে, তাহলে এর অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। এখানে দেখো, প্রিন্সিপাল ক্লজের বাংলা মানে হচ্ছে স্বাধীন বাক্যাংশ, যেটাকে আমরা স্বাধীন বলে থাকি। যেমন হি স এ ম্যান, সে একটি মানুষকে দেখেছিল। হু ওয়াজ কাইন্ড, যে ছিল দয়ালু। এখানে হু দিয়ে শুরু হয়েছে, তার মানে হু, আমরা কি বলেছিলাম, হু দিয়ে বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্সের অংশ যদি শুরু হয়, সেটুকুর পরের অংশ বা সেই ওয়ার্ডটির পরের অংশটুকুকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়, ডাইরেক্ট কোনো সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্সের পোর্শন, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বুঝবো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন হি স এ ম্যান, হি এখানে কিন্তু সাবজেক্ট, হি এখানে হচ্ছে সাবজেক্ট, ডাইরেক্ট সাবজেক্ট। এখানে স হচ্ছে ভার্ব বা ফাইনাইট ভার্ব। তো এখানে প্রিন্সিপাল ক্লজে হি স এ ম্যান, প্রিন্সিপাল ক্লজ হি স এ ম্যান। আর হু ওয়াজ কাইন্ড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এ দুটো তো বোঝা গেছে আশা করি। নেক্সট হচ্ছে কি, নেক্সট কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কি? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেটাকে আমরা কি বলতে পারি, যেটাকে আমরা বলতে পারি সংযোজক বাক্যাংশ, যেটাকে বলতে পারি। তো কোঅর্ডিনেট ক্লজটা চেনার উপায় রয়েছে কতগুলি ওয়ার্ড দিয়ে। সেই ওয়ার্ডগুলি হলো ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এলস। এগুলো যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে বলা হয় কনজাংশন, মানে একটা হুকের মতো কাজ করে, যে কোনো একটা হুকের মতো কাজ করে। হুক কী করে, দুটো পার্টকে লিঙ্ক করে রাখে বা যুক্ত করে রাখে। তো এই ওয়ার্ডগুলো, এই কনজাংশন ওয়ার্ডগুলো হুকের মতো দুটো ক্লজকে যুক্ত করে রাখে। তো যখনই এই কনজাংশনগুলো দেখবে সেন্টেন্সে, তখনই বুঝতে পারবে এটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এবং একটি হুকের মতো দুটি ক্লজকে যুক্ত করে রাখছে। এখানে যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, হি ইজ সিক ইয়েট হি উইল গো দেয়ার। এখানে কিন্তু দুটো ক্লজ রয়েছে। এখানে হি ইজ সিক একটা ক্লজ, ইয়েট হি উইল গো দেয়ার আরেকটি ক্লজ। এখানে দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কারণ দুটোরই স্বাধীন অর্থ প্রকাশ পেয়েছে, স্বাধীনভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। হি ইজ সিক ইয়েট হি উইল গো দেয়ার। এখানে প্রিন্সিপাল ক্লজ, এখানেও প্রিন্সিপাল ক্লজ, কারণ এখানে সাবজেক্টও আছে, এখানে ভার্ব উইল গো দেয়ার
এখানে হি উইল গো দেয়ার, এটা অর্থটাও পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। তো দুটোই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু মাঝে কি আছে, কনজাংশন আছে বা সংযোজক অব্যয় আছে। ইয়েটটা কি, একটা আইডেন্টিফাইং কনজাংশন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি এটা কি, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজে কী থাকবে, কনজাংশন থাকবে মাঝখানে, আর কনজাংশনের দুপাশে কী থাকবে, কনজাংশনের দুপাশে থাকবে হচ্ছে দুটো প্রিন্সিপাল ক্লজ। তো দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝে যখনই কনজাংশন বসবে তখনই বুঝতে হবে সেটা কি, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আশা করি বোঝা গেছে এই ক্লজগুলি সম্পর্কে। নেক্সট ক্লাসে ক্লজের আরও টাইপ সম্পর্কে আলোচনা করব।